প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তকণ্ঠে। আপনাদের সাথে আছি মাকসুদুন নবী। আমাদের আজকের আলোচনার বিষয় অনাস্থার বৃত্তে রাজনীতি। এই প্রসঙ্গে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তিনজন সম্মানিত অতিথি। পরিচিত হতে চাই তাদের সঙ্গে। আমাদের শুরুতেই আমার বাঁ দিকে আছেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আছেন অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এর পরপরই আছেন এস.এম. সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের তিনজনকেই স্বাগত। শুরু করতে চাই সবার আগে অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ, আপনাকে দিয়ে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজকে প্রায় 2 ডজন 25টি বিল পাশ হয়েছে এবং এর মধ্য দিয়ে অধ্যাদেশ সংক্রান্ত যত সিদ্ধান্ত আজকেই কিন্তু এটি সম্পন্ন হয়ে গেছে। খুব দ্রুততম সময়ের মধ্যে অনেকগুলো অধ্যাদেশ পাশ করতে হয়েছে। এই সময়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর এই কয়দিনের সংসদীয় ব্যবস্থার মধ্যে, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, যদিও এটা অনেক বড় আলোচনার বিষয়? সংক্ষেপে। ধন্যবাদ। আমি অধ্যাদেশ বিষয়টা নিয়ে শুরু করি। জি। ইন্টারিম গভর্নমেন্টের সময় যে 133টা অধ্যাদেশ করা হয়েছিল, সেগুলোর মধ্যে বেশ কিছু আজকে চূড়ান্ত হলো। তবে এর মধ্যে আমরা লক্ষ্য করলাম যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ যেগুলো কিন্তু বাতিল হয়ে গেল আর কি। তার মধ্যে একটা হলো মানবাধিকার কমিশন সংক্রান্ত, আরেকটা হচ্ছে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের বিষয়, আবার দুর্নীতি দমন কমিশন বিষয়ে একটি অধ্যাদেশ আর কি। তো গণভোটের অধ্যাদেশ তো বাতিল হলোই আর কি। সেই প্রসঙ্গে সেটা তো বোধহয় আগেই হয়েছে, আজকে বোধহয় না, তার আগেই হয়েছে আর কি। তা আমার কথা হলো যে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য তৈরি হয়েছিল রাষ্ট্রের সংস্কারের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যে সংস্কারগুলোর মধ্য দিয়ে রাষ্ট্রে এক ধরনের ক্ষমতার ভারসাম্য আনার যে উদ্যোগটা নেওয়া হয়েছিল, সেই উদ্যোগটা ছিল খুবই ইতিবাচক এবং এটা ঐতিহাসিক উদ্যোগ। কিন্তু দুঃখজনকভাবে সেই জায়গা থেকে যারা সেখানে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক দল বিএনপি, যারা এখন ক্ষমতায় আছে, তারা তাদের সেই জায়গা থেকে সরে আসলো। এটা আমাকে সেই ঐতিহাসিক অভিজ্ঞতার কথাই মনে করিয়ে দেয়। এইরকম একটা প্রক্রিয়া 90-এও শুরু হয়েছিল এবং পরবর্তীকালে ঠিক একই প্রক্রিয়ায় বড় দল আস্তে আস্তে সেই জায়গা থেকে সরে আসে। এটার কারণ হয়তোবা হতে পারে যে এই দলটা আস্তে আস্তে ভেবেছে যে ওই জায়গাগুলো যেগুলো বাতিল হয়ে গেল, এগুলো যদি মানা হয় তাহলে আস্তে আস্তে তার যে আধিপত্য, সেই আধিপত্যের জায়গাটা, তার যে একক আধিপত্য তৈরির জায়গাটা দুর্বল হয়ে যাবে। এটা খুব লক্ষণীয় বিষয় যে আলটিমেটলি যে জায়গাটাতে হাত দেওয়া হয়েছিল, যে চিফ এক্সিকিউটিভের ক্ষমতাটাকে কার্টেল করে সেখানে একটা ভারসাম্য আনয়ন করা, প্রধানমন্ত্রীর ক্ষমতার সাথে হয়তোবা রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা সবসময়ই দেখেছি, এমনকি 72-এও সেটা হয়েছে, যে বিশেষ করে রাজনৈতিক দলের ভিতরে একটা লেয়ার থাকে রাজনৈতিক নেতাদের মধ্যে, যে লেয়ারটি সবসময় চায় যে দলের যে সেন্ট্রাল লিডার, তার ক্ষমতাটাকে সুসংহত করা আর কি। খুব আমরা 72-এর সময়ও সেটা দেখেছি। তো সেই প্রক্রিয়াটা কিন্তু 72-এও হয়েছে এবং সেই প্রক্রিয়াটা কিন্তু আপনার 90-এও হয়েছে, এবং যেটা আবারও আমরা এই সরকারের আমলেও দেখতে পাচ্ছি। তো যদি যথাযথভাবে এই ক্ষমতার ভারসাম্যটি যদি না হয়, তাহলে আলটিমেটলি আমার মনে হয় যে বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রক্রিয়া নিয়ে আশাবাদটা তৈরি হয়েছিল, যে এই সংসদের মধ্য দিয়ে যেটা হওয়ার কথা, এই গণতান্ত্রিক উত্তরণে যাওয়ার কথা, সেই উত্তরণটি একেবারেই বাধাগ্রস্ত হবে। কিন্তু বিএনপি তো বলছে যে তারা এই অধ্যাদেশগুলোর মধ্যে কিছু ত্রুটি ছিল, সংশোধন করে এটিকে আরও বেশি এফেক্টিভ, আরও বেশি গ্রহণযোগ্য করে তোলা এবং আরও বেশি শক্তিশালী করে তোলা তারা সেটি করছে। তারা গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নের জন্যই তারা কাজ করছে। আপনার কাছে আসবো। আমি এবার একটু আসতে চাই ব্যারিস্টার ইজাজ কবির, আপনার কাছে। আপনি নিশ্চয়ই দেখেছেন
যে 98টি অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই আইনে পরিণত করেছে বিএনপি, যেখানে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। বাকি যে 20টি অধ্যাদেশ বাতিল কিংবা ল্যাপস হয়ে যাওয়া কয়েকটি, সেগুলো নিয়ে বেশ আলোচনা হয়েছে। এই 98টি অধ্যাদেশ আসলে ঠিক কোন মেথডে বা ক্রাইটেরিয়াতে বাছাই করা হলো, আপনার কি ধারণা বা আপনার কি মনে হয়? দেখেন, যে কোনো বিল পার্লামেন্টে পাশ করতে গেলে আপনার ওখানে বিল উত্থাপন করতে হয়, ফার্স্ট রিডিং হয়, সেকেন্ড রিডিং হয়, থার্ড রিডিং হয়, অনেক আলোচনা হয়, যেটা আমরা দেখেছি বর্তমান পার্লামেন্টে কীভাবে প্রাণবন্তভাবে সব কিছু নিয়ে আলোচনা হয়েছে। এখন সরকার কোনো সময় ক্রিটিসিজমের ঊর্ধ্বে না। এখন যে বিলগুলি পাশ করেছে পার্লামেন্টে বসে সরকার, বিরোধী দল বা পার্লামেন্টের নিজস্ব একটি চিন্তাভাবনা অবশ্যই আছে, সেই আলোকেই আইনগুলি পাশ করেছে। আর যেগুলো পাশ করেনি সেগুলোকে বলা যায়, আমি বলতে পারবো না বা বলবো না যে সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে। বরঞ্চ বিএনপি যেই রিফর্মের সরকার, সবসময় রিফর্মের দিকে ইয়ে ছিল, তারা আপনার এগুলার কিছু ত্রুটি আছে। যেরকম ধরেন আপনার বিচারপতি নিয়োগের ব্যাপারে যেরকম আছে, যে আমরা আইনজীবীদের মধ্যে থেকেই আমাদের বিচারপতি নিয়োগের যেই আইনটা করেছে, সেখানে আমাদের এই ব্যক্তিগতভাবেই আইনজীবীদের অনেক প্রশ্ন আছে যে কেন এইভাবে নিয়োগটা হবে। কারণ আইনজীবীদের বেলায় এক, আর সাবঅর্ডিনেট কোর্টের বিচারকদের বেলায় একটু ভিন্ন দেখতে পাচ্ছি। তো সেটা সমান না বা সেটা ন্যায্যতার সাথে মনে হয় না। এটা আমি আমার তরফ থেকে, এবং আমি আমার অনেক আইনজীবীদের মন্তব্য আমি জানি, তাদের প্রতিনিধিত্ব করেও আমি বলতে পারি। তো এরকম অনেক বিষয় আছে আর কি। এখন এটাকে যদি আপনারা মনে করেন বা এটাকে যদি বলতে চান যে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে আসছে, তারা তাদের ক্ষমতা দেখাচ্ছে, এবং অতীতে 90-তে যা দেখা গিয়েছিল সেটার অনেকটা নতুন করে একটা নতুনভাবে আবির্ভাব দেখা যাচ্ছে। তো 90-এর কথাও যদি আমি আসি, সেই জায়গাটা আমি একটা কথা বলতে চাই, যেটা অতীতে ফ্যাসিস্ট আমলে আমি অনেকবার বলেছিলাম, যদিও একটু ইনিয়ে বিনিয়ে বলা হয়েছিল, কারণ ডিজিটাল আইনের ভয় ছিল একটা। সেটা আমি আজকে স্পষ্ট করে বলি। সেটা হচ্ছে যে 90-তে দেখেন কেয়ারটেকার গভর্নমেন্টের যেই দাবিটা ছিল আর কি, যে ইনিশিয়ালি তর্কটা উঠেছিল যে বিএনপি বা বেগম খালেদা জিয়া, আমাদের প্রয়াত নেত্রী, উনি চাননি কেয়ারটেকার গভর্নমেন্ট আসুক। কিন্তু কথাটা যেটা দাঁড়িয়েছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে যখন সংসদে আলোচনা চলছিল, তখন কিন্তু বিরোধী দল বয়কট করে। আর তখন বিএনপির হাতে 2/3 মেজরিটি ছিল না, যে চাইলেও তারা কেয়ারটেকার গভর্নমেন্ট ইনভোক করতে পারবে বা পার্লামেন্টে অ্যামেন্ড করে নিয়ে আসতে পারবে। সেই ক্ষেত্রে বিরোধী দলকে তখন, আপনারা যদি চান খোঁজ করলে সেই চিঠিটা পাবেন, আর যদি খোঁজ করে না পান তাহলে প্রয়াত লেখক মাহফুজুল্লাহ ভাই বেগম খালেদা জিয়াকে নিয়ে ওনার একটা আত্মজীবনী লিখে গেছেন, ওইখানে ওই চিঠিটা আছেন, দেখতে পাবেন। যে ওনাদেরকে বলা হয়েছিল যে আসেন আমরা আলাপ আলোচনা করে আমরা এটা করি, কিন্তু ওনারা করেন নেই, ওনারা রাজপথে রয়ে গেলেন। যেহেতু রাজপথে রয়ে গেলেন, তো সেহেতু পার্লামেন্টে বসে আইনগতভাবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে কেয়ারটেকার গভর্নমেন্ট আনার কোনো সম্ভাবনাই ছিল না। সেটা যদি না করা হতো, আর যেহেতু বিরোধী দলের রাজপথে ছিলেন, তো তখন যদি তাদের দাবি দাওয়া মেনে যদি ইলেকশন দেওয়া হতো, তাহলে সেটা ওই একই সিস্টেমে ইলেকশন দেওয়া হতো, যার প্রতিফলন হচ্ছে 15 ফেব্রুয়ারি ইলেকশনটা একতরফা। সেই ইলেকশনটা করে তখন কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টটা অ্যামেন্ড করে কনস্টিটিউশন আনা হয়েছে। তারপরে কিন্তু 96-এ কেয়ারটেকার গভর্নমেন্টটা করা হয়েছে, কেয়ারটেকারের অধীনে করা হয়েছে। তো সেই জায়গা থেকে যদি অতীতে 17 বছর আমরা শুনে আসছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট হচ্ছে বিরোধী দলের আন্দোলনের ফসল, আসলে বিরোধী দলের আন্দোলনের ফসল না, বিএনপির সদিচ্ছার ফসল। বিএনপি চেয়েছিল, কিন্তু বিরোধী দল অনেকভাবেই দেশটাকে একটা অস্থিতিশীল অবস্থা পরিস্থিতি করার জন্য সে জায়গায় গিয়েছিল। এখনও বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে সেই আঙ্গিকেই যাচ্ছে হয়তোবা, যে বিরোধী দল একটু রাজপথের আন্দোলনের ডাক দিচ্ছে, কিন্তু এই অ্যামেন্ডমেন্টগুলি আনা হবে। এবং আপনার আইসিটি অ্যাক্টের কথা বলেন, মানবাধিকার কমিশনের কথা বলেন, কমিশনের কথা বলেন, সবগুলি করা হবে। আইনজীবী মানুষ আপনার কাছে বিষয় একটি জানতে চাইবো যে বিচার বিভাগের যে অধ্যাদেশ আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করার এবং বিচার বিভাগের উপর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ কমানো, বিচারক নিয়োগের ক্ষেত্রে এই জিনিসগুলো তো নানা দিক থেকে আকাঙ্ক্ষিত ছিল, সেটি কেন বিএনপি সেই অধ্যাদেশটির পক্ষে নয়, সেটি নিয়ে আপনার কাছে আমি আসবো। সাইফ মুস্তাফিজ, আজকে আপনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে সবাইকে সংসদীয় স্বৈরতন্ত্রে স্বাগতম। এত অধ্যাদেশ পাশ হচ্ছে, 98টি অধ্যাদেশ পাশ হলো, যেগুলোতে বিরোধী দলের সদস্যরাও তেমন কোনো ডিসপিউট দেয়নি, তারপরেও অসন্তুষ্টের জায়গাটা কি? খুশি নন কেন আপনারা? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক যারা আছেন এবং টিভি পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আসলে সংসদে যা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে এবং আমার মনে হয় যে আমাদের মতো যারা তরুণরা আছে তারা প্রচণ্ড হতাশ। কারণ
বিএনপিকে তো আসলে আমরা চিন্তা করেছিলাম যে আসলে মানে আমরা তো সব সেম ফেজে ছিলাম, একসাথে আমরা রাজপথে লড়াই করেছি, তো আমরা ধরে নিয়েছিলাম যে যেই মানুষগুলো আসলে জুলুমের শিকার হয়েছে, যেই মানুষগুলো যেই কষ্টগুলো দিয়ে গিয়েছে, তারা হয়তো এই ব্যাপারগুলোকে মানে বাতিল করবে না। কিন্তু আমরা দেখছি যে যে 11টি 133টা অধ্যাদেশ আছে, তার মধ্যে যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা বাতিল করেছে, সেগুলো আসলে বাতিলটা তাদের পক্ষে করা কোনোভাবেই ঠিক হয়নি, বা আসলে তারা যে বারবার নানাভাবে বলছেন। আমি একটা গল্প বলি। আজকে শুক্রবারে আমি জুলাই রেকর্ডসের একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, সেখানে তাদের জুলাই নিয়ে একটা বই উদ্বোধনী হয়েছিল, এবং সেখানে জুলাইয়ের শহীদ পরিবার এবং 17 বছর, শুধু জুলাইয়ের শহীদ না, 17 বছরের জুলুম নির্যাতনের শিকার অনেক মানুষ সেখানে গিয়েছিল। তো সেখানেই একজন আমাদের পরিচিত মুখ জোহান, তো উনি হচ্ছে ওনার গল্প করছে, উনিও মানবাধিকার কর্মী, মায়ের ডাকে উনি আছেন, আমি শিওর ভাই চেনেন ওনাকে। তো উনি বলছিলেন যে উনার আসলে এই মানবাধিকার এই বিষয় নিয়ে আসলে কাজ করার রিজন হচ্ছে যে তার বাবা হচ্ছে বিএনপি করতেন, এবং সে ছোটবেলা থেকে দেখতেন যে তার বাবা কোনো না কোনোভাবে কোনো সময় পুলিশ এসে হয়তো বা গ্রেফতার করতে আসতো, পালিয়ে যেত। তো তার বাবা ইন্তেকাল করেছেন 2022 সালে, কিন্তু তিনি তার লড়াইটা চালিয়ে যাচ্ছেন। এবং একজন স্ত্রীর গল্প করলেন, তার নাম হচ্ছে মিনু। সেই মিনু হচ্ছে দীর্ঘদিন ধরে তার স্বামীকে পাওয়া যায়নি এবং গুম হয়ে গিয়েছে, এবং সেই স্ত্রী দীর্ঘদিন ধরে অপেক্ষা করে গেছে। মাঝখানে হয়তো বা একটা সময় সে নতুন জীবনের জন্য চিন্তা করছিল, কিন্তু সে স্বপ্নে দেখছিল যে তার স্বামী হয়তো বা তাকে বলছে যে তুমি আমাকে ঠিকভাবে খুঁজছো না, তুমি ঠিকভাবে খুঁজে আমাকে পাবে। তো এই মানুষটা কিন্তু অপেক্ষা করে গেছে। তো যেই সময় আসলে আয়না ঘর উন্মোচিত হলো, সেখানে জোহান এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছিল। তো তিনি এখন যান সেখানে, বেশিরভাগ গুমের শিকার মানুষগুলোকে তার চেনে, নাম জানে। তো সেখানে সে মিনুর নামটা দেখতে পায়, এবং আনফর্চুনেটলি এই মানুষটা যার গল্প বলছে, যেই মানুষটা গুম হয়ে হয়তো বা মানে আমাদের মাঝে নেই, সে কিন্তু ছাত্র দলের একজন কর্মী। তো ব্যাপারটা দেখেন, মানে সংসদে যেই মানুষগুলো আছে, যেই আমি বিরোধী দল বাদ দিলাম, সরকার দলেই যারা আছেন, তাদের মধ্যে 90% মানুষই এই জুলুম নির্যাতনের শিকার, নানাভাবে গুমের সাথে রিলেটেড বা নানাভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাদের সাথে। তো সেই মানুষগুলাই হুট করে যখন মানে তারা ক্ষমতায় আসলো, এবং এত মানুষের রক্তের উপর দিয়ে, এত মানুষের 17 বছরে তাদের নেতাকর্মীদের ত্যাগ তিতিক্ষার উপর দিয়ে যখন তারা ক্ষমতা আসলো, তারা এই অধ্যাদেশগুলো বাতিল করে দিল। এবং তারা এখন যে লজিকটা দিচ্ছে, না আমরা এটাকে আরো স্ট্রংলি আনবো, এটা পাশ করে সামনের দিকে সে তো এটা রিভিউ করে সে আরো স্ট্রং করতে পারতো। এখন সে অধ্যাদেশটা তো বাতিল করার কোনো রিজন নাই, এবং সে যেগুলো তাদের ফেভারে আছে, যেগুলোতে সে আসলে আওয়ামী লীগের কায়দায় আসলে পাওয়ার স্ট্রাকচারটা এনজয় করতে পারে, যেরকম হচ্ছে স্থানীয় সরকারের যে অধ্যাদেশটা ছিল, এটা তো একটা জরুরি অবস্থায় করা অধ্যাদেশ, সেটাকে তারা আইনে পরিণত করে সেটা এই যে তারা সব জায়গায় যেভাবে নিজেদের লোকজন বসাইছে সেটা তারা করতেছে। তো এইটা মানে আমি বলতে চাই যে বিএনপির মতো ভণ্ড দল মানে আসলে বাংলাদেশে আর নাই, এবং আসবেও কিনা আমার সন্দেহ। নন স্পট বলছি, তারেক রহমান, সালাউদ্দিন আহমেদের মতো এরকম ভণ্ড নেতৃত্বের বাংলাদেশে যে আমরা আসলে এখন প্রবেশ করলাম, এটা নিয়ে আমার এখনই ভণ্ড কিংবা প্রতারক যেটি বলা হচ্ছে, এই শব্দগুলো গাদ্দার ব্যবহার করা হচ্ছে, এখনই এই সিদ্ধান্তে উপনীত হওয়ার সময় আসছে কিনা। অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ তিনি সমালোচনা করছিলেন বিএনপির। এখন এই যে অধ্যাদেশগুলো 98টে পাশ হলো, 20টি অধ্যাদেশ বাতিল হলো, এই ক্ষেত্রে সংসদের এই ত্রয়োদশ সংসদের অধিবেশনের সংসদের এখন পর্যন্ত যে কদিন অধিবেশন হলো, তো 15 তারিখ পর্যন্ত মুলতবি, বিরোধী দল আসলে কতটুকু ভূমিকা রাখতে পেরেছে? তারা কি এই অধ্যাদেশগুলো রিগেইন করানোর ক্ষেত্রে সরকারকে বা সংসদে সেরকম চাপ তৈরি করতে পেরেছে, যুক্তিতর্ক উপস্থাপন করতে পেরেছে? না, দেখুন, আমি যতটুকু মানে সংসদ অধিবেশন দেখেছি আর কি, তো প্রথমেই যে কথাটা বলে নিই যে এবারকার সংসদ অধিকাংশ হলো নবীন, যাদের মানে প্রথমবার সংসদে আসার অভিজ্ঞতা, তাদের এটাই সংখ্যাটাই বেশি। যে কারণে সংসদের শুরু থেকে আমি মানে সম্ভবত ল্যাক অফ এক্সপিরিয়েন্সের কারণে, কারণ অভিজ্ঞ সাংসদ তো না অধিকাংশই, যে কারণে অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে, এবং ক্ষেত্র বিশেষে খানিকটা যেটা কার্যপ্রণালী বিধির বাইরে গিয়ে অনেক টুকটাক কিছু ঘটনা ঘটেছে। তারপরও এটা আমাদের সংসদীয় অভিজ্ঞতা আসলে ধীরে ধীরেই গড়ে উঠবে, আরেকটু সময় হয়তো আমাদেরকে দিতে হবে আর কি। এবং আমি তো মনে করি যে বিরোধী দল শুরু থেকে অ্যাটলিস্ট তাদের স্ট্যান্ডটা আমার কাছে মনে হয়েছে যে তারা কনসিস্টেন্ট ওই জায়গাটাতে আর কি।
কনসিস্টেন্টলি তারা মুভ করছে আর কি, যে মানে তারা তাদের অবস্থানই হ্যাঁ আছে, যে আপনি বলতে জায়গাতে চাইছেন। সরকারকে সাপোর্ট দেওয়া দরকার সেখানে তো তারা দিচ্ছে, আবার যেখানে বিরোধিতা করা দরকার সেখানে তারা দিচ্ছে। এই কনসিস্টেন্সিটা আমি তাদের জি। দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় হলো যে ওয়াকআউট তো সংসদীয় রীতিনীতির অংশ, এটা আমি এটাতে কোনো দোষের কিছু আজকের ওয়াকআউট নিয়ে যেটি হাস্যরস হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তারা পুরো প্রক্রিয়ার মধ্যে থাকলেন, সমর্থনও দিলেন, শেষ সব কমপ্লিট হওয়ার পর ওয়াকআউট করলেন। সেটি কিভাবে দেখছেন আসলে? জি আবার মানে আজকে বিরোধী দল যখন ওয়াকআউট করে তখন সব বিলগুলো পাশ হয়ে গেছে, এটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এখন ওয়াকআউট করা আসলে কি মানে, সবকিছুই তো কমপ্লিট হয়ে গেছে, বিরোধী দল সেখানে সমর্থনও দিয়েছে। না, আমি আজকে এটা হয়তো আমি আচ্ছা, যাই দেখিনি, হোক, দেখলে হয়তো অসুবিধা নেই। বুঝতে আমি পারবো। আসবো আপনার কাছে। ব্যারিস্টার ইজাজ কবির, যেটি বলছিলাম যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ যেটি, সেটিতে আসলে বিএনপির নারাজি থাকার কি কারণ থাকতে পারে বলে মনে হয়? আপনি আইনজীবী হিসেবে কি মনে করেন, বিচার বিভাগকে স্বাধীন করতে গেলে এই অধ্যাদেশের পাশ হওয়ার কতটা জরুরি ছিল? আচ্ছা, আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি আমার সহ-আলোচকরা কিছু কথা বলেছেন, সেটার প্রাসঙ্গিকতায় আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো যেরকম দেখেন, কথা তো সত্য, এই বিলগুলি এখন পাশ করে পরে তো আবার পরিবর্তন করা যেত, এটা সত্যি কথা, করা যেত। আমরা এটাকে বলি র্যাটিফিকেশন, পরে বলি অ্যামেন্ডমেন্ট। কিন্তু এইটার একটা বাস্তবিক প্রবলেম আছে। একদম জলজান্ত উদাহরণ যদি দেখি, তাহলে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে, এটা নিয়ে যথেষ্ট তর্কাতর্কি হয়েছিল, কিন্তু যেটা দিয়ে কিন্তু জামাতের সব নেতৃবৃন্দদেরকে আমরা দেখেছি কীভাবে ফাঁসি দিয়েছে, কিভাবে তাদের পক্ষে জোর জবরদস্তি করে সাক্ষী এনেছে, এবং সাক্ষী যখন দিতে রাজি হয়নি তাদেরকে আবার গুম করে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এই কারণে, কারণ এখন এনাক্টমেন্ট করে পরবর্তীতে আবার চেঞ্জ করলে যেই তর্কটা, আইনি তর্ক বিতর্কটা উঠবে, সেটা ওঠার চাইতে একেবারে জিনিসটা ফাইনালি করে, এবং যখন ফাইনালি যখন আবার করবে, আবার যখন বিল উত্থাপন হবে, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং হবে, কমিটি যখন ফর্ম হবে, সেখানে বিরোধী দলীয় নেত্রীরাও থাকবেন, সম্মিলিত আকারেই হবে। তো সেটা যদি না উঠায়, সেটা যদি না করে, তাহলে তখন বিরোধী দল বলতে পারে যে আপনারা বলছিলেন করবেন, করবেন না কেন? আর যে বিলগুলি পাস হয়ে গেছে, এগুলাতে যদি বিরোধী দলের কোনো আপত্তি থাকে, সেটা পরবর্তী সেশনে ওনারা সংশোধনী বিল আনতে পারেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছেন যে আমার সমালোচক ভাই এনসিপির নেতা যে কথাটা বললেন যে সালাউদ্দিন আহমেদ ভণ্ড, তারেক রহমান ভণ্ড, মনে হতেই পারে। আমি এখানে ওনাকে কোনো দোষ দিব না, ওনার পার্সপেক্টিভ থেকে ওনাকে ভণ্ড মনেই হতে পারে। কিন্তু উনি আবার যার কথা বলেছেন, জোহান, ওনাকে আমি চিনি, এই গত সপ্তাহে ওনার সঙ্গে দেখা হয়েছিল। ওনারও একটা আলাদা পার্সপেক্টিভ আছে, ওনারও একটা ইমোশন আছে, আমি জানি। কিন্তু কথাটা হচ্ছে যে বিলের নাম যেভাবে দেওয়া, সেটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বিলের ভিতরে বা আইনটার ভিতরে যে কন্টেন্টগুলি যেভাবে ওই আইনের গুরুত্বটাকে হালকা করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আসলে দেখার বিষয়। এখন ওইটা ডিটেলসে আমি যাব না। সেই জায়গাটা থেকেই বিএনপি আমার মনে হয় সরকার হিসেবে সেটাকে আরও গুরুত্ব আকারে দিয়ে, কারণ গুম একটা বিশাল সাংঘাতিক ব্যাপার এটা, এবং ইট হ্যাজ টু বি ইন অ্যালাইন উইথ আদার লস। একটু এদিক ওদিক হলে জিনিসটা কিন্তু আবার আপনি বলতে চাইছেন সামনের দিনে দেখতে হবে যে বিএনপি আসলে যে বাতিল হওয়া অধ্যাদেশগুলোকে কিভাবে আবার সামনে নিয়ে আসে। শুধু দেখতে হবে না, বোধহয় 45 দিন হলো সরকারের, বোধহয় 45 দিন না হলো 44 দিন হলো আর কি। স্যার, আমি একটু ইন্টারাপ্ট করি। আপনাদেরই একজন উপদেষ্টা, মানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদ ভাই, উনি আমাদের খুব প্রিয় মানুষ। তিনি কালকে গুম বিষয়ে কথা বলতে নিয়ে বলেছেন যে আসলে এটা খুব বেশি জরুরি না, কারণ হচ্ছে বিএনপি আমল আসলে গুম হবে না। তো প্রধান উপদেষ্টার মানে প্রধানমন্ত্রীর উপদেষ্টার মাইন্ডসেটগুলো এরকম। আপনি হয়তো বা মানবাধিকার কর্মী হিসেবে বা আপনি সেক্টরে কাজ করছেন দেখে হয়তো বা আপনি খুব কনফিডেন্টলি বলছেন যে এই বিষয়টাকে খুব আমলে নেওয়া হবে, কিন্তু এখন তো সেই 2009 সালের মানবাধিকার কমিশন যেভাবে আসলে ফাংশন হতো হাসিনার আমলে, এখন তো সেই ওয়েতেই ফাংশন হবে। এবং এই ওয়েতেই তো আমি একটু বলি আমরা তো সবাই লাইভে আছি, ইটস অল রেকর্ডেড। জাহিদ সাহেব আপনাকে বলেছেন, আপনি কি পার্সোনালি বলেছেন না অফিশিয়ালি বলেছেন? এটা কালকে একটা অফিশিয়াল আজকে আপনাদের এই আলোচনা একটু যোগ করে এই কথাটা যদি উনি টক শোতে বলে থাকেন, আমি অন রেকর্ড বলছি, আমি ওনার সঙ্গে একমত না। হোক আর না হোক, এই আইনটা হওয়া উচিত। কারণ ইতিহাসে আমরা দেখেছি 70-এর পর থেকে নিয়ে যেভাবে গুম শুরু হয়েছে, এবং সেটার শুরুই হয়েছে আওয়ামী লীগের আমল থেকে, ভবিষ্যতে যে হবে না, কিন্তু
প্রাইম মিনিস্টারের অ্যাডভাইজার একজন বলেছে বিধায় যেটা হবে না, এটা কিন্তু ওনার কথাতেই কিন্তু পার্লামেন্ট চলবে না। আর প্রাইম মিনিস্টারের অ্যাডভাইজারের এই অ্যাডভাইসটা যে প্রাইম মিনিস্টার নেবেন, এটারও এমন কোনো গ্যারান্টি নেই। তো প্রাইম সেই জায়গা মিনিস্টার থেকে- সাহেব যার অ্যাডভাইস নেন সালাউদ্দিন আহমেদের, উনি তো না না, আসলে এগুলা কেমন করেন? এগুলা আপনার কাছে অ্যাপারেন্টলি পারসেপশন মনে হতে পারে, বাট প্রাইম মিনিস্টারের জায়গা থেকে যথেষ্ট আমার মনে হয় কাজ করছেন। উনি এতগুলি অ্যাডভাইজার, এতগুলি মন্ত্রণালয়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আপনি যেটা বললেন যে 90% মানুষই তো বিএনপির কর্মীরাই জুলুমের শিকার হয়েছে। আমরা তো আসবো। বিএনপি স্বয়ং আসবো। নিজে যদি এই কাজটা করে, বেশিরভাগ কবি BNP আমাদের সেই জন্যই তো উপরেই- আপনাদেরকে আমি ভণ্ড হ্যাঁ, বললাম। তো এই জন্যই বললাম যে সময় আপনারা একটু স্বল্পতা আছে, ওয়েট আমি করেন, আসবো আপনার এটার কাছে অনেক আবারও। প্রসেস আছে। আমি হবে। আবারও আপনার কাছে এই আসবো। প্রসেসটা তো ঐক্যমত্য কমিশনে না না, হয়ে আসলো। এখনই হতে হবে। আপনাদের Solve প্রবলেম issue যেটা কে হচ্ছে, আপনারা আবার নতুন না না, করে যে আপনাদের scratch করে প্রবলেম যেটা টানছেন। হচ্ছে যে আপনারা বলছেন ইউ বিলিভ ইন দ্য কনসেপ্ট অফ থিওরি অফ রাইট নাও। এখন এটা আসলে রাইট হয় না, না এই অধ্যাদেশটা তো হয়ে আসছে। না, 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 ঐক্যমত্য এই কমিশনে অধ্যাদেশের কিছু- এই বিএনপির অধ্যাদেশের- সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে সবার ঐক্যমতের ভিত্তিতে এই অধ্যাদেশগুলো তো পাঠিয়ে অধ্যাদেশের আসবো, বেশ, কিছু তাহলে আপনি তো বলতে সমস্যা পারেন যে আছে আজকে বলে right now এটা এটা হয়েছে। হবে হবে Result এবং করছে গুম না। কমিশনে তো অনেকে আমাদের অনেক নেতা কর্মীরাই গুম কমিশনের বিচার চেয়েছে, তাই না? এই সেই গুম বিচারটা বিষয়ে হতে কিন্তু হবে না? আজকে সানজিদা তুলি মায়ের ডাকের যিনি উদ্যোক্তা কিংবা দীর্ঘদিন লড়াই করেছেন, তিনি বলেছেন যে গুমের অভিযোগগুলোও কি গুম হয়ে গেছে কিনা সেটি একটা বড় প্রশ্ন। হ্যাঁ, এটা ওনার ব্যক্তিগত মন্তব্য এবং আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে আইনের যে প্রসেসটা, পার্লামেন্টের যে প্রসেসটা, এটা আপাতত দৃষ্টিতে সত্যিই মনে হবে যে হ্যাঁ এটা কি হচ্ছে, কিন্তু আমার ধারণা, আমি বুঝতে পারছি এবং আমরা আইনজীবীরা যারা আছি, আইন নিয়ে তর্ক বিতর্ক থাকেই, বাট এই জায়গাটাতে যেটা হচ্ছে যে একটা আস্থার জায়গা রাখতে হবে এবং সে বিশ্বাসের জায়গাটা রাখতে হবে, এবং এটা যদি না করে সবচেয়ে বড় ক্ষতি তো বিএনপিই হবে। অধ্যাপক ডক্টর সাবির আহমেদ, সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সংসদে বেশ সরব, তিনি অধ্যাদেশ আইনি বিষয়গুলোতে ব্যাখ্যা দিচ্ছেন। তাকে নিয়ে এই যে আপনি দেখলেন দুই অতিথি তারাও বিতর্ক করছেন, অর্থাৎ সংসদের অধিবেশনের ভেতরে তিনি অনেক বেশি সপ্রতিভ, অনেক বেশি আলোকিত, আলোচিত। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, তার ভূমিকা এই সংসদে এখন পর্যন্ত? না দেখুন, আমি ঠিক ঐক্যমত কমিশন থেকেই যদি দেখি, হ্যাঁ, যে ওই কমিশনে বিএনপির পক্ষে নেতৃত্ব দিয়েছে, আমি যদি ভুল না করে থাকি উনিই নেতৃত্ব দিয়েছে। তো ওনার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ল, হ্যাঁ, এবং মানে ওনাকে আমরা ছাত্র জীবন থেকেই দেখেছি, এটা সত্য দেখেছি, কিন্তু এইভাবে ওনাকে কখনো দেখি নাই। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, উনি আইন কানুন খুব ভালো বোঝেন, এট দি সেম টাইম ভালো যুক্তি দিতে পারেন, কাউন্টার আর্গুমেন্ট দিতে পারেন। তো সেদিক থেকে মানে তার সমকক্ষ আমি কাউকে তেমন একটা ইমপ্রেসিভ পাইনি আর কি ওইখানে। তো এবং সংসদের প্রথম অধিবেশন থেকেই তিনি বিএনপির হয়ে সংসদের যথেষ্ট অ্যাক্টিভ ভূমিকা পালন যেটি বলা হয় যে আইনমন্ত্রীর যে প্রশ্নের জবাব দেবার কথা সেটি হ্যাঁ, আমি সেই স্বরাষ্ট্রমন্ত্রী প্রসঙ্গে কেন আসছি। দিচ্ছেন? হ্যাঁ, যে এটা শুরু থেকে সবারই চোখে পড়েছে আমাদের, যে উনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কেন আইনমন্ত্রীর হয়ে কথা বলছেন। আমার মনে হয় যে এটা হয়তো ইন কোর্স অফ অবশ্য টাইম, ব্যাখ্যা দিয়েছেন উনি প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছেন। অ্যান্ড এটাও একটা প্রশ্ন যে প্রধানমন্ত্রী উপস্থিত থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর পক্ষে একজন কথা বলতে পারে কিনা, সেটা কার্যপ্রণালী বিধি অ্যালাউ করে কিনা, সেটা অবশ্য আমি দেখিনি। কার্যপ্রণালী বিধিতে কোথাও এরকম আমি দেখিনি আর কি। তো যাই হোক, তো এটা একটা মানে রং ইমপ্রেশন দিচ্ছে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস সম্পর্কে। আমার মনে হয় যে এই বিষয়টা বিএনপির নেতৃবৃন্দ পর্যায়ে বিষয়টা খেয়াল করছেন এবং তারা ইন কোর্স অফ টাইম পার্লামেন্টারি প্র্যাকটিসের মধ্য দিয়ে তারা হয়তো এই জায়গাটা থেকে সরে আসবেন, তা না হলে এটা দলের জন্য একটা ভালো ইমেজ তৈরি করবে না আর কি। জি, আমরা আসবো, আমরা একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হবে আমাদের। তার আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনি হয়তো খেয়াল করেছেন সাইফ মুস্তাফিজ আজকে সংসদে স্পিকার হাসনাত আবদুল্লাহর উদ্দেশ্যে বলেছেন যে দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, এটা পার্লামেন্ট, এখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, এটি জাতীয় সংসদ। এবং তিনি অনেকগুলো বিষয় অবতারণা করেছেন যে এই সংসদ অন্যান্য যে কোনো সংসদের চেয়ে প্রাণবন্ত এবং এখানে অনেক বিতর্ক হচ্ছে, তিনি এটিকে আরও কার্যকরী মনে করেন। এটি যখন তিনি একটা লম্বা ব্যাখ্যা দিচ্ছিলেন, এক পর্যায়ে হয়তো কোনো অস্থিরতা দেখিয়েছেন বা কিছু বলবার চেষ্টা করেছেন হাসনাত আবদুল্লাহ, তার প্রেক্ষিতেই তিনি এটি বলেছেন। দেখেন, স্পিকার যিনি আছেন ওনাকে আমি অনেক সম্মান করি। ওনার মুক্তিযুদ্ধের অবদান থেকে শুরু করে তার রাজনৈতিক জীবনের অনেক বড় একটা ব্যাপ্তি আছে এবং সেখান থেকে আমরা অনেক কিছু শিখি।
তো এরকম একটা মন্তব্য ওনার থেকে আসবে এটা আমরা এক্সপেক্ট করিনি। তিনি সংসদীয় ভাষায় ওনাকে বলতে পারতেন, কিন্তু আসলে এটা খুবই আনফরচুনেট যখন হাসনাত আবদুল্লাহ, বা এটা তো আসলে উনি তো আমাদেরকে রিপ্রেজেন্ট করছে, তরুণদেরকে রিপ্রেজেন্ট করছে, তো আসলে উনারও মনে রাখা উচিত যে আসলে এই হাসনাত আবদুল্লাহরা আমরা আসলে যদি শাহবাগে না নামতাম, রাজপথে না নামতাম, উনারা আসলে স্পিকারের আসনে বসে এই কথাটা বলার সুযোগ হয়তো হতো না। সো আমি এটা অনেকবার বলছি যে আসলে মানে বিপদ কেটে গেলে মানুষ বিএনপি হয়ে যায়। তো এটার একটা প্রকৃত উদাহরণ আসলে স্পিকার সাহেব আজকে দেখালেন। এবং দেন এগেইন মানে আসলে খুব হতাশার সময় আমরা পার করছি। যেই চিন্তা ছিল আমাদের যে আমরা আসলে অনেক দিনের একটা লড়াই করেছি সবাই মিলে 17 বছর, আবার এখন আমরা একটা সুন্দর একটা জার্নির দিকে যাচ্ছি, কিন্তু আমরা দেখছি সেই জার্নিটা আবার জিরোতে চলে গিয়েছে। সো আমাদের আবার জিরো থেকে শুরু করতে হচ্ছে। আওয়ামী লীগের মতোই, আওয়ামী লীগ না, আওয়ামী লীগের থেকে আমি মনে করি তার আরেকটু বেটার ভার্সনের মানে খারাপ একটা সরকারের দিকে যেতে যাচ্ছে, যারা আসলে মুখে মুখে বলছে হ্যাঁ আমরা তো এটা করছি, আমরা তো ওইটা করছি, আমরা এইটা ওইটা, বাট আনফরচুনেটলি তারা আওয়ামী লীগের থেকে খারাপ হওয়ার চেষ্টা করবে। কিন্তু আওয়ামী দেখা লীগের যাক, থেকে তারা খারাপ হয়ে কি লাভ বিএনপি? সেটাই তো আমি বুঝতে পারি না যে আসলে তাদের কি লাভ। এই যে ক্ষমতার মোহে যে তারা পড়ে যায়, এই যে হাসিনা যেরকম ভেবেছে সারা জীবন তিনি একক রাজত্ব করবে, 17 বছর তো করছে, সে ভাবছে মৃত্যুর আগ পর্যন্ত 2041 সাল পর্যন্ত। আমাদের সরকার দলের বন্ধুরা ভাবতো যে তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত হয়তো এটা সম্ভব না, কিন্তু আনফরচুনেটলি দেখেন যে তরুণরা বলেন, বাংলাদেশের মেহনতি মানুষজন যখন রাস্তায় নেমে এসছে, তাদের কিন্তু এই দাম্ভিকতা, এই ক্ষমতার মোহ আর টিকেনি। তো এটা বিএনপির ক্ষেত্রে হবে। অধ্যাপক ডক্টর সাবির আহমেদ, এই যে কয়দিন সংসদ পরিচালনা করা হলো, এখন একজন স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার, সংসদ যেভাবে পরিচালনা করা হচ্ছে, স্পিকারদের ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করবেন এখন পর্যন্ত? যদিও তারা দুজনই বিএনপি রাজনীতি করেছেন দীর্ঘদিন এবং এখন তাদেরকে স্পিকারের চেয়ারে থেকে একটা নিরপেক্ষ জায়গায় থেকেই খুব মডারেটটা করতে হয়। এখন পর্যন্ত আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ আপনাকে। আমি মানে ডেপুটি স্পিকার সম্পর্কে আমি কিছু বলবো না, বাট আমি স্পিকার সম্পর্কে বলতে চাই। আমি ওনার সম্পর্কে যতটুকু জানি যে প্রায় 7 বার বোধহয় এর আগে সংসদে নির্বাচিত হয়েছেন, প্রায় 7 টাইমস। সুতরাং তার একটা লং এক্সপিরিয়েন্স আছে পার্লামেন্টারি পলিটিক্সে, এবং সম্ভবত তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তিনি যেভাবে পার্লামেন্ট সেশনগুলোকে পরিচালনা করছেন, বোঝা যায় যে উনি বোঝেন বিষয়টা যে এই পার্লামেন্টটা একটা নতুন, অলমোস্ট নতুন পার্লামেন্টের মতোই, যেখানে প্রায় 80% মতো মেম্বার যারা নতুন। সুতরাং তাদের নানা ধরনের এক্সপিরিয়েন্স, তাদের নানা ধরনের বডি ল্যাঙ্গুয়েজ থাকবে, নানাভাবে তারা তাদের কথাগুলোকে প্রকাশ করবে, যে কারণে প্রায়শই আমি দেখি, যেমন আজকেও দেখছিলাম যে নুরুল হক নুরু যখন একটা বিল উত্থাপন করছিলেন, তখন আবার স্পিকার বললেন যে আপনি আবার এটা নতুন করে, গতকালকে তাহলে আপনি আবার এটা নতুন করে জিনিসটা উত্থাপন করুন। হ্যাঁ, তা আমার মনে হয়েছে যে তিনি হয়তো চাচ্ছেন যে এই পার্লামেন্টের মেম্বাররা যেহেতু নতুন, তাদেরকে কিছু জিনিস শেখানোর বিষয় আছে। আমি মনে করি তার এই অ্যাপ্রোচ ইটস অল রাইট, এটা সমস্যা না, এটা হতেই পারে আর কি। আর আমি ডেপুটি স্পিকার সম্পর্কে কিছু না বলি, আমি ওনার সম্পর্কে যতটুকু দেখেছি সো ফার সো গুড, ভালোই মনে হয়েছে আমার কাছে। মনে হয়েছে যে উনি একটা জ্যেষ্ঠ নাগরিক হিসেবে, জ্যেষ্ঠ রাজনীতিবিদ হিসেবে, একটা একজন অভিভাবক হিসেবে যে রোলটা প্লে করা দরকার, সেই গার্ডসটা নিয়ে হয়তো বলতে পারছেন, সেটি হয়তো সামনের দিন আরো মূল্যায়িত হবে। ব্যারিস্টার ইজাজ কবির, যেটি বলা হয় রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রে যে নির্বাহী আধিপত্যটা কমানো, যেখানে যেখানে রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিংবা যে প্রতিষ্ঠানগুলো একটা রাষ্ট্র কাঠামোকে দাঁড় করিয়ে রাখে, তো এই আমরা ঘুরে ফিরে নির্বাহী আধিপত্যই কি বজায় থাকছে বলে এমন একটা প্রশ্ন আসছে, কি মনে হয়? দেখেন, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ আর যেটা আমরা লেজিসলেটিভ, 3 বিভাগের 3টা কাজ। এখন রাষ্ট্রবিজ্ঞানে সেপারেশন অফ অল দি অর্গানস হ্যাজ টু বি দেয়ার অ্যান্ড ইট হ্যাজ টু বি ওয়াটার টাইট, একটা সঙ্গে ইন্টারফেয়ার করতে পারবে না। কিন্তু আমরা সারা জগৎ জুড়ে যদি দেখি, কিছুটা ব্যত্যয় ঘটেই, এবং এটা রিয়ালিটি ঘটেই, কিন্তু এটা যতটুকু কমিয়ে নিয়ে আসা যায়। আমাদের দেশে যেটা হয়েছে যে আমরা নির্বাহী বিভাগ যেহেতু এক্সিকিউশন করে,
তো ওরা সবসময় ওদেরকেই বেশি পাওয়ারফুল মনে হয়। ধরেন পুলিশ, আইন তো পার্লামেন্ট পাশ করে দিল, এটা এক্সিকিউট করবে এটাকে পুলিশ, তো পুলিশের হাতে অনেক ক্ষমতা। এখন পুলিশ সেটা যদি তার পিআরবি রেগুলেশন অনুযায়ী যদি সেটা তার নিজেকে সংযত রেখে যদি সেটা প্রয়োগ না করে বা তার ক্ষমতার যদি অপব্যবহার করে, তো সেই ক্ষেত্রে মনেই হয় যে নির্বাহী বিভাগের ক্ষমতাটা মনে হয় একটু বেশি। এবং আমরা অতীতে 17 বছর যেভাবে দেখে এসেছি যে স্পেশালি 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেভাবে কনস্টিটিউশনকে কমপ্লিটলি আনকনস্টিটিউশনালি একটা কি বলবো আনকনস্টিটিউশনালি সরকারকে একটা দানব বানিয়ে ফেলেছে, সেই জায়গাটার থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে এবং সেই জায়গাটা সরে আসবে। এবং আপনি যদি বিএনপির ইশতেহার দেখেন, ম্যাডাম খালেদা জিয়ার রিফর্মের ইয়েটার দফাগুলি দেখেন, যেটা পরবর্তীতে 31 দফা হিসেবে এসেছে, এবং অতীতে নির্বাচন কমিশন নিয়ে উনি যেসব দফাগুলি দিয়েছিলেন, সো ওইভাবে যদি আমরা চিন্তা করে আসি এবং বিএনপি ওই ধারাতেই যাবে আমার বিশ্বাস, এবং যাচ্ছে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আমি দেখতে পাচ্ছি। তো সেই জায়গাটার থেকে একটা ব্যালেন্স অবশ্যই আসবে। যেরকম ধরেন এই যে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবেন না, তারপরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্যহীনতা চলে আসছে সেটা আনার যে প্রস্তাব, এগুলো সব বিএনপি থেকেই দেওয়া। এখন বিএনপি যদি এগুলা নিজের কাজ নিজে না করে, সে নিজের কথা সে নিজে যেটা বলেছে, তাহলে তো আমার সমালোচক ভাই যেটা বলেছে তাই সত্য। কিন্তু বিএনপি এত বড় রাজনৈতিক দল, ম্যাচিওরড পলিটিক্যাল পার্টি, পরিপক্ক দল, সরকারে ছিল কতবার, বেশ কয়েকবার, তারা কি এরকম একটা কাজ করবে বলে মনে হয়? আবারও একটু সেটা আমি অধ্যাপক বিশ্বাস সাবির করি না, আহমেদের সেটা কাছে সম্ভব না। আসতে চাই, আমি তারপরে আপনার কাছে আসবো। সাইফ মুস্তাফিজ, অধ্যাপক সাবির আহমেদ তিনি যেটি বলছিলেন যে আসলে আগেকার এই ফ্যাসিজমের সরকারের নির্বাহী বিভাগের যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে এক ধরনের ব্যাপক ক্ষমতা চর্চার যে এক ধরনের প্র্যাকটিস, এই একটা ব্যাপক গণঅভ্যুত্থানের পর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিংবা ভবিষ্যতে কোনো সরকার প্রতিষ্ঠিত হবে, আগেকার মতো করে নির্বাহী বিভাগের যে জেস্চার, সেই জেস্চার কি এই এখনকার সরকার দেখাতে পারবে? সেই রাজনৈতিক বাস্তবতা কি আছে, সামাজিক বাস্তবতা কি আছে? না দেখেন, অবভিয়াসলি না, এটা তো কারণ 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বা দেখাতে চাইবে কিনা, হ্যাঁ, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে জাগরণটা তৈরি হয়েছে, প্রতিবাদের যে ভাষাটা তৈরি হয়েছে, এই ভাষাটা কিন্তু মোটামুটি সমাজের সর্বস্তরেই ছড়িয়ে গেছে আর কি। এবং আপনি লক্ষ্য করবেন যে এই পার্লামেন্ট, আমার মনে হয় যে এখনকার সময়ে প্রায় ঘরে ঘরে এখন সবাই পার্লামেন্টের সেশনগুলো দেখে মনোযোগ দিয়ে আর কি, এবং এটা নিয়ে ঘরে ঘরে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এবং বিগত অ্যাটলিস্ট 15-16 বছর পরে আপনার সম্ভবত এইবার একটা পার্লামেন্ট হলো যেখানে আমরা, আমার মনে হয় যে 2008, 2001, 2008, 2001-এর পরে এখন সবচেয়ে একটা শক্তিশালী বিরোধী দল এখন পার্লামেন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাট আমি মানে জামাত এবং এনসিপি তারা যে কথাটা বলেছে যে তারা এই বিরোধী দলে একটা শ্যাডো অপোজিশনের মতো ভূমিকা রাখতে চায়, যদিও তারা এখনো ওই বিষয়টা মন্ত্রিপরিষদ ওই বিষয়টা এখনো পরিষ্কার করেনি যে আসলে ওটা কীভাবে তারা করতে যাচ্ছে। তো যদি সেটা হয়, আমি আশাবাদী যে থিংস আর গোয়িং টু বি ডিফারেন্ট। কিন্তু তারা প্রতিনিয়ত মানে সরকারকে কোনো বিষয়েই কিন্তু ছাড় দিচ্ছে না, যেখানেই অন্যায় সেখানে তারা প্রতিবাদ করছে, তারা ওয়াকআউট করছে এবং তারা চেষ্টা করছে তাদের এই প্রতিবাদের মধ্য দিয়ে সরকারকে নিয়ন্ত্রণ করছে। সাইফ মুস্তাফিজ, একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে রুমিন ফারহানা সহ আরও কয়েকজন এনসিপিতে যুক্ত হতে পারেন, হ্যাঁ মানে, এবং জামায়াতের সাথে এনসিপির ভেতরে ভেতরে কোনো একটা দূরত্ব তৈরি হচ্ছে কিনা সেটিও সোশ্যাল মিডিয়ায় কিছু আলোচনা আমি দেখেছি। হ্যাঁ, কিছু মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছে, এটা সত্য, কিন্তু কে কে যুক্ত হচ্ছে এটা এখনো অফিসিয়ালি আমি বলতে পারছি না। মানে রুমিন ফারহানা সংক্রান্ত আলোচনাটা আসলে কোত্থেকে আসলো সেটা আমি ঠিক বলতে পারছি না। মানে এটা তো সোশ্যাল মিডিয়াতে, আপনি তো নির্বাহী একজন সদস্য মানে দলের। হ্যাঁ মানে আলাপ আলোচনা অনেকের সাথেই হচ্ছে, অনেকেই আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু উনার ব্যাপারটা পার্টিকুলার ভাবে মানে সত্য না যে উনি এরকম করে আসছে। এখন পর্যন্ত জামায়াতের সঙ্গে আপনাদের ম্যাচটা কেমন চলছে? এটা তো একটা নির্বাচনী সমঝোতা ছিল, জোট বলতে আপনারা রাজি নন। আমরা দেখেছি যে যখন
এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিরোধী দলের ভূমিকায় এনসিপি এবং জামাত তারা যখন ব্রিফিং হচ্ছে একসাথে ব্রিফিংগুলো করছে, একসাথে সভাগুলো হচ্ছে, সংসদে একসাথে ওয়ার্কআউট করছে। ডাক্তার শফিকুর রহমান ব্রিফিং করলে পাশে নাহিদ ইসলামের পরপরই কথা বলছেন, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আপনাদের কেমন মনে হয় ম্যাচটা কেমন যাচ্ছে বিএনপির সঙ্গে? এবং আমার জানা মতে এই সমঝোতা জোটের পক্ষে আপনিও ততটা ছিলেন না। না, সোফার তো ভালোই যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে আমাদের জোটের জায়গাটা তো আমরা বারবার বলেছিলাম যে সংস্কার প্রশ্নে, বিচার প্রশ্নে, এই জায়গাগুলোতে মূলত 11টি রাজনৈতিক দল, শুধু বাংলাদেশ জামাত ইসলাম না, এখানে আরও 9টি রাজনৈতিক দল আছে, মোট 11টি রাজনৈতিক দল। তো আমরা তো যেই বিষয়গুলো নিয়ে একমত সেই বিষয়গুলো নিয়ে তো আসলে লড়াই চালিয়ে যাচ্ছি। তো এমন না যে এই বিষয়গুলো আসলে সলভড হয়ে গেছে বা সুরাহা হয়ে গেছে, এখন হয়তো বা জোটের জায়গা নেই, সেরকম না। সো আমরা রাজপথে বলেন, সংসদে বলেন, তো সে জায়গায় আমরা চেষ্টা করছি বাংলাদেশের মানুষের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রক্ষা করার জন্য লড়াই, সেটা চালিয়ে যাওয়ার। আর আমি ভাইয়ের কয়েকটা বিষয় আসলে অ্যাড্রেস করতে চাই। সেটা মানে আমি কেন আসলে বিএনপিকে ভণ্ড বলছি, মানে আমি তো এখন ওপেনলি বলছি যে তারা ভণ্ড। তারা আসলে মানুষের সাথে এমন লেভেলের প্রতারণা করছে যে আসলে তারা জুলাই সনদ বাদ দিলাম, জুলাই সনদকে তারা মানতে পারছে না, জুলাইকে হয়তো বা তারা তাদের মতো করে ধারণ করে। কেউ হয়তো বা শিলং থেকে জুলাইকে নেতৃত্ব দিয়েছেন, কেউ লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছেন। তো তাদের জুলাইটা একরকম, আর আমাদের আপামর জনতার জুলাই একরকম, সেই জুলাই সনদও আর একরকম। তো তারা হয়তো জুলাইকে মানছে না, কিন্তু তারা নিজেদের যে 31 দফা, যেই যুগান্তকারী 31 দফার গল্প সারাদিন দেয়, যে গল্পে আসলে পুরো বাংলাদেশ এক নিমিষে তুড়ি মেরে চেঞ্জ হয়ে যাবে, সেটাও কি তারা কি মানছে কিনা? যেই আপনি হচ্ছে মানে জুডিশিয়াল কমিশন গঠনের যেই মানে অধ্যাদেশ, যেই আলাদা করে যে সচিবালয় গঠন করার যে রায় ছিল হাইকোর্ট থেকে, সেটার ব্যাপারে যে তাদের সেই অধ্যাদেশটাও যে তারা বাতিল করলো, সেখানে তাদের দফা 10 আমি একটু পড়ে শোনাই। সেটা হলো, অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত হইবে। বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন একটি পৃথক সচিবালয় থাকবে। তো এটা হচ্ছে যে তাদের অফিসিয়াল যেই ওয়েবসাইট, সেখানে তাদের দফা 10-এ হচ্ছে এটা উল্লেখ করা আছে। আর যেটা আমাদের জুলাই চার্টারে লেখা আছে, সেখানেও এরকম লেখা আছে যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে কার্যকরভাবে পৃথকীকরণের লক্ষ্যে সুপ্রিম কোর্টের নিজস্ব সচিবালয় থাকবে এবং এজন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। তো এইটা আরেকটু বড় আছে। তো এই বিষয়ে কিন্তু কারো কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল না, এবং সবাই কিন্তু একসাথে ঐক্যমত হয়েছে। এবং বিএনপির আরও একটি 20-এর ঘতে ওনারা লিখেছেন যে বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিতকরণ বাংলাদেশের সংবিধান ও মাজদার হোসেন মামলা রায় আলোকে বিচার বিভাগের কার্যকর ও স্বতন্ত্র স্বাধীনতা নিশ্চিত করা হবে। তো তারা কোট আনকোট হচ্ছে যে এই ব্যাপারের সাথে কিন্তু তাদের কোনো ডিনায়াল ছিল না, কিন্তু আউট অফ নোয়ার তারা এখন এই ব্যাপারটাকে হচ্ছে যে বাতিল করে দিল। এবং শুধু এটা না, তাদের দফা 1-এ সেখানে সংবিধান সংস্কারের কথা কিন্তু বলা হয়েছে, কিন্তু এখন তারা সংশোধনীর কথা বলছে। এবং আমাদের গ্রেট আইন বোদ্ধা, আইন বিশেষজ্ঞ সালাউদ্দিন আহমেদের কাছে আসলে সংস্কারের শব্দটি আসলে মনে করে যে এটা আসলে সাংবিধানিক না, বা এটা হতে পারে না। তো দফা 1 এটাতেও তারা তাদের আমি জুলাই সনদ বাদ দিলাম, তাদের যে যুগান্তকারী 31 দফা, সেখানে দফা 1 তারা লঙ্ঘিত করছে, দফা 10 তারা লঙ্ঘিত করছে, দফা 31-এ সম্ভবত মানবাধিকার, আমি যদি ভুল না করে থাকি, দফা 31-এ তো মানবাধিকার নিয়ে আপনাদের একটা ইস্যু ছিল, সেখানেও কিন্তু তারা এরকম একটা স্বাধীন কমিশন গঠন করার কথা বলেছে। আবার দফা 21 সেখানে হচ্ছে এই কি বলে, যেই হচ্ছে যে তারা যে বিভিন্ন জায়গায় এখন লোক বসাচ্ছে, যে স্থানীয় সরকার যে প্রশাসনের যে ব্যাপারটা, সেখানেও তারা উল্লেখ করেছিল যে তারা এরকম করে কখনো লোক বসাবে না। তো তারা তাদের মানে আমরা কয়েকটা মানে পড়াশোনা করে দেখলাম, তারা তাদের 4-5টা পয়েন্ট এখনই লঙ্ঘিত করছে। তারা যে কমিটমেন্ট দিয়ে আসলে মানুষের থেকে ভোটগুলো আদায় করলো, তারা তো আসলে নিজেদের ভোটারদের সাথে প্রতারণা করছে, এই ভাইদের সাথে তো নিজেরা প্রতারণা করছে। তাহলে এই রকম একটা ভণ্ড দল বাংলাদেশকে আসলে কি উপহার দিবে? যে ব্যারিস্টার ইজাজ কবির তিনি একই অভিযোগ বিএনপির দিকে দিচ্ছেন যে বিএনপি এখন নিজের কথাও বাস্তবায়ন করছে না 31 দফা কিংবা নির্বাচনী যে তাদের প্রতিশ্রুতিগুলো ছিল। আপনি কি মনে করেন এখন পর্যন্ত বিএনপি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দৃশ্যমান কতগুলো কাজ করেছে? এই ফ্যামিলি কার্ড সহ খাল খনন, অন্যান্য। আপনি একজন বিএনপির কর্মী হিসেবে কিংবা সমর্থক হিসেবে আপনি আসলে কি মনে করেন যে তার এই যে প্রতারণার আলোচনাগুলো এখন কেন আসছে, কেন এই মানে এই ট্যাগ বলেন কিংবা এই অভিযোগগুলো বিএনপিকে নিতে হচ্ছে? বিএনপির কি কোনো আপনি নিজেদের কোনো সংশোধনের জায়গা দেখছেন?
একটু সময় দিলে আমি জি, বলুন। সবগুলি প্রশ্নের উত্তর দেব। আমার সমালোচক যেটা বলেছেন সেই আঙ্গিকে যদি আমি দেখি তাহলে সত্যি বিএনপি ভণ্ড, বিএনপি প্রতারক, এবং আমি অ্যাজ এ কর্মী হিসেবেও আমার দুঃখ পাওয়া উচিত। কিন্তু আমি যে জায়গাটাতে বসে আছি, আমার বক্তব্যটা বলার আগে আমি কিছুক্ষণ আগে আসতে আসতে ফেসবুকে আসিফ নজরুল সাহেবের একটা বক্তব্য দেখছিলাম। উনি কোনো একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি অতীতে অনেক সমালোচনা করেছি, সমালোচনা করা খুব সহজ, কিন্তু আমি যখন ভিতরে বসেছি কাজটা তো সহজ না। এবং উনি বের হয়ে বলছেন যে আমি এখন আর আগের মতো অত সমালোচনা করব না, কারণ বাস্তবতাটা আমি জানি। সো ওনারা যেই জায়গার থেকে দেখছেন, যে চশমা পরে সমালোচনা করছেন, যে জায়গায় দাঁড়িয়ে যেই অ্যাঙ্গেলে দেখছেন, এই জায়গাটার থেকে ওনারা যে সমালোচনা করবেন আমি এখানে দোষের কিছু দেখি না। করতেই পারেন ওনারা হয়তোবা, মানে ঘড়ি কি শুধু এই 3 কাটা, ঘড়ির ভিতরে যে যন্ত্রাংশ আছে ওটা সহ ঘড়ি। এখন যদি আপনি ঘড়ির 3 কাটাকে দেখে যদি বলেন এটা ঘড়ি, ঠিক না। ঘড়িটা হচ্ছে এন্টায়ার যন্ত্রাংশ সহ, ভিতরের যন্ত্রাংশ যদি যেগুলি কাজ না করে তাই আপনার এই 3 কাটা সঠিক সময় আপনাকে দেখাবে না। ঠিক সেরকমই যে সংস্কারের কথা যেটা এখন বললেন, পর্যন্ত যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সংস্কার ইস্যুতে, সেখানে বিএনপির কোনো সংশোধনের আসছি, জায়গা আপনি আসছি। দেখছেন কিনা? সংস্কারটা কি? বাংলা শব্দ সংস্কারের মানেটা কি? ত্রুটি দূরকরণ, নতুন করে গঠনকরণ অথবা শোধনকরণ। সংশোধনীর বাংলার মানেটা কি? তো অপরক্ষে যদি দেখেন সংস্কার। তো এখন কথা হচ্ছে যে ৭২-এ যে সংবিধানটা হয়েছিল, কথায় কথায় বলা হয় যে ৭২-এর সংবিধান মানি না। আমি তো ভাই ৭৫-এর সংবিধান মানি না। ৭২-এর সংবিধানের উপরে ৭৫-এর একটা আবরণ পড়েছে। কি আবরণ? বাকশালের আবরণ। আচ্ছা, আমি তো ভাই কনস্টিটিউশন ওইটা মানি যেটাতে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। যেটাতে কেয়ারটেকার গভর্নমেন্ট নাই সেই সংবিধান আমি মানি না। কিন্তু সেই অ্যামেন্ডমেন্টটা এনে তো নতুন একটা আবরণ দেওয়া হয়েছে। কিন্তু বেসিসটা কি? বেসিসটা হচ্ছে যে 25শে মার্চ কাল রাত আমাদের উপরে আক্রমণ হওয়ার পর, স্বাধীনতার ঘোষণা হওয়ার পর, মুজিবনগর সরকার গঠন হওয়ার পর, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন হয়ে, যেটা গণ অধিকার পরিষদ গঠন হয়ে সংবিধান প্রণয়ন করা হয়েছে। এই সংবিধানের দোষ কি ভাই? এই যে হাসিনা যে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করে দিয়ে, এখানে সংবিধানের দোষ কি? সংবিধানের কি হাত পা মাথা আছে নাকি কিছু করার? সংবিধানের দায় দিয়ে তো হবে না। যে সংবিধান মানে নাই তাকে ধরতে হবে। তো বিগত 17 বছর তো সাংবিধানিক আকারে কোনো কিছুই করা হয়নি, বরঞ্চ সংবিধানটাকে একেবারে মানে কাগজের ছেঁড়ার মতো এটাকে একটা মানে যাতাভাবে ব্যবহার করা হয়েছে, যাতাভাবে অপব্যবহার করেছে। এখানে তো সংবিধানের কোনো দোষ নেই। আমরা এখন একেবারে শেষ দিকে। সংস্কার বলেন আর সংশোধনের কথা বলেন, বিএনপি যেটা বলেছে বিএনপি সেটা করবে। এখন আপনি যে সংস্কারের কথা বলছেন, আমার ভাই যে কথাগুলি বললো যে এগিয়ে গেলে মানা হয়, যেরকম ধরনের কথার কথা আমি একটা বলি, বাস্তবিক দিকটা বলি। যেরকম এই যে আমাদের উপনির্বাচন নিয়ে যেটা কথা হচ্ছে, ঠিক আছে, যে সেখানে এখন সব কাদেরকে বসিয়েছে আপনারা এখন যেটা হচ্ছে যে আমি যদি অতীতে যদি দেখি যে সেটা হচ্ছে যে অতীতে যখন নির্বাচন হয়েছে বিএনপির যারা যারা পাশ করেছে তাদেরকে জেলে ঢুকিয়ে তারা একজনকে বসিয়ে দিয়েছে। এখন তারপরে 5ই আগস্ট হলো, 5ই আগস্টের পরে ইন্টারিম গভর্নমেন্ট যেই মর্মী গভর্নমেন্ট আসুক এসে কোনো লোক নেই সেখানে বসিয়ে দিয়েছে। এখন ইলেকশন হওয়ার পর, যেটা মাত্র 44 দিন বা 45 দিনের যেখানে একটা ইলেকশন হলো, জাতীয় সংসদ নির্বাচন হলো এবং গণভোট হলো, সেইখানে এখন কেন এটা বাতিল করে দেওয়া হলো? একটা জরুরি অবস্থা ছিল। আমি এখন কি আপনার জরুরি অবস্থা? বলছি একটু শুনেন। তো এখন যেটা হচ্ছে যে এখন আবার সেটা বসিয়ে দেওয়া হচ্ছে এবং এবং বলা হচ্ছে যে সেই আইনটাকে কেন বাতিল করা হলো। এখানে আমার নিজস্ব একটা ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যাটা হচ্ছে যে এই আইনটা যেটা করা হয়েছে এখানে কিছু, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি ব্যাখ্যা অত দিতে পারবো না কারণ সময় নেই, কিছু ত্রুটি আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই মুহূর্তে আবার ইলেকশন যে হবে না তা না, ইলেকশন হবে। অলরেডি যে ইলেকশন যে প্রতীক ছাড়া হবে এটা অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে এবং অতি শীঘ্রই হবে। কিন্তু এই মুহূর্তে ইলেকশন দেওয়াটা একটা ব্যয়বহুল, কিন্তু ইলেকশন হবে। আপনি যে এখন 1 মাসের মধ্যে চাচ্ছেন সেটা না, 2 মাস বা 3 মাস বা 6 মাস অপেক্ষা করেন। আমরা একেবারেই শেষ দিকে আমরা একটু শুনতে চাই ডক্টর সাব্বির আহমেদের কাছ থেকে। আপনি দেখবেন যে দুদিন আগে সন্ত্রাস বিরোধী যে অধ্যাদেশ সেটি আইনে পরিণত হয়েছে এবং আইনে পরিণত হওয়ার ফলে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম যে নির্বাহী আদেশে বন্ধ ছিল সেটি বন্ধই থাকছে। এটির অর্থ আসলে কি দাঁড়াচ্ছে?
এটাই আমার কাছে মনে হচ্ছে যে দল কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এটা আমার কাছে আমি যেভাবে বুঝতেছি যে দলটা আসলে আপাতত নিষিদ্ধই, দলের সব কিছুই নিষিদ্ধ। সুতরাং আওয়ামী লীগ আর রাজনৈতিক মাঠে তার কার্যক্রম কোনোভাবেই চালাতে পারবে বলে মনে হয় না আর কি। আমি এইভাবে জিনিসটাকে দেখছি। বিএনপি এরকম একটা সিদ্ধান্তে কেন গেল বলে আপনার মনে হয়? যখন ভোটের মাঠে আমরা দেখছিলাম যে এক ধরনের জামাত বিএনপি দুই পক্ষই আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করেছে এবং বলেছে যে আপনারা চিন্তার কিছু নাই, আপনারা আপনাদের কার্যক্রম চালাতে পারবেন বা আপনারা ভালো থাকবেন, কিন্তু বিএনপি সরকার গঠনের পর মোটামুটি একটা শক্ত পদক্ষেপেই গেল কি না? আমার কাছে মনে হয় যে এই একটা ইস্যুতে আমার মনে হয় সব দলের মধ্যে একটা ঐক্যমত্য আছে আর কি এই ইস্যুতে, যে তারা মানে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ তার পূর্বতন কৃতকর্মের জন্য তারা ক্ষমা না চাইতেছে, তারা কোনো একটা ক্ষমার প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা না এগুচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা রিহেবিলিটেট হতে পারবে না, পুনর্বাসিত হতে পারবে না। আমার কাছে মনে হয় যে ওইটা তো আমরা দেখিনি এখন পর্যন্ত। এই দীর্ঘ সময়ের মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কোনো উদ্যোগ বা এমন কোনো চেষ্টা নাই, বরং যেটা আমরা দেখতে পাই এখন বিভিন্ন অনলাইন মানে বিভিন্ন সোর্স থেকে, যে এখনও মানে আওয়ামী বয়ানে এখনও মনে হচ্ছে 24টা একটা শুধু ষড়যন্ত্র। এটার পেছনে যে একটা বড় ধরনের জন আকাঙ্ক্ষা, মানে এটা মানে পপুলার মানুষের যে গণসার্বভৌমত্বের একটা চূড়ান্ত মানে প্রকাশ, এই প্রকাশটা কিন্তু আওয়ামী লীগ এখনও মানতে পারছে না, যে কারণে একটা বড় ধরনের গ্যাপ কিন্তু দুই পক্ষের মধ্যে রয়ে গেছে। সুতরাং এইটা না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে ওই জায়গাতে আমার মনে হয় এখন যারা রাজনীতিতে আছেন তারা কেউ সেটাতে সায় দেবেন বলে আমার মনে হয় না, যে আওয়ামী লীগ আবার পূর্ব জায়গায় ফিরে আসুক। 30 সেকেন্ডে একেবারে শেষ 30 সেকেন্ড করে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, বলবেন সাইফ মুস্তাফিজ বিরোধী দল হিসেবে। আমি আগে একটু অ্যাড্রেস করি। জি, ওইটাই হয়তো আপনাকে শেষ বক্তব্য। আমি যেটা বলতে চাচ্ছি যে ভাইয়ের কথা শুনে আমার হচ্ছে যে বর্তমান যে অ্যাটর্নি জেনারেল তার একটা উক্তি আমি এখানে বলতে চাই, যে আসলে এই অন্তর্বর্তী সরকার আমলে গত 1 ডিসেম্বর 2025 সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার রায় আসার পর বিএনপিপন্থী আইনজীবীরা উচ্ছ্বসিত ছিলেন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বর্তমান অ্যাটর্নি জেনারেল জনাব রুহুল কুদ্দুস কাজল তাৎক্ষণিক প্রতিক্রিয়া অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন এক মন্তব্য করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন, সাধারণত যে কোনো রাজনৈতিক দল বিরোধী দলে থাকা অবস্থায় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলে জোরে সোরে কিন্তু পরবর্তীতে ক্ষমতায় গেলে কার্যকর উদ্যোগ নিতে দেখা যায় না। কিন্তু এখন এই অ্যাটর্নি জেনারেলই তিনি স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্ট রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন। তো উনি আজকে যে কমিটমেন্টগুলো দিলেন, বা আমার কোনো প্রসঙ্গ কিন্তু তিনি ব্যাখ্যা দিলেন না, বললেন যে আমরা যে কমিটমেন্ট করেছি 31 দফা এটা বাস্তবায়ন হবে, দেখা যাবে। কিন্তু আমি বললাম অলরেডি এগুলো লঙ্ঘিত হয়েছে এবং আমি খুবই মানে স্ট্রংলি বলতে পারি যে আসলে কোনোটাই বাস্তবায়ন হবে না। কারণ আপনারা অলরেডি এই অল্প সময় দেখবেন যে বিরোধী মতকে ফেসবুকে কেউ হয়তো বা কিছু লিখেছে বা কিছু পোস্ট করেছে, কোনো ব্যঙ্গাত্মক ছবি হয়তো বা পোস্ট করেছে, সেজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের অলরেডি আমাদের একজন নেতাকেও গ্রেফতার করা হয়েছে, 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তো তারা আসলে এইভাবেই দমন পীড়ন চালাতেছে। এবং ভাই যে একটা ব্যাখ্যা দিল সংবিধানকে নিয়ে, যে সংবিধানের যে ব্যাখ্যা দিল যে 75-এর সময়টা তিনি মানেন না, আমি তো তারপরে আরো যতবার হচ্ছে যে এগুলো অনুষ্ঠানে একেবারে শেষ পর্যন্ত সেই সংবিধানটা একটা ত্রুটিপূর্ণ সংবিধান এবং এই সংবিধানকে 17 বছর ধরে তাদের উপর জুলুম নির্যাতন চালানো হয়েছে। সেই জুলুম নির্যাতনের উপরে তারা ভুলে গিয়ে এটা করতে হবে, এটা ওনারা বুঝতে পারছেন না, কিন্তু এই আপিলটা করতে হবে এবং এটা অ্যাপিলেট ডিভিশন থেকে যেই সিদ্ধান্তই হোক এটা ফাইনাল হয়ে আসতে হবে। জি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক ভালো থাকবেন, দেখা হবে পরের সপ্তাহে অন্য কোনো বিষয়ে।